বাংলাদেশ কেউ চেনে না বা চিনবেও না, তাদের একটা ড্রিম সিটি, কোনো রিকোয়ারমেন্টস একদম ন্যূনতম। আসলে এরা অনেক স্ট্রিক্ট, ওদের দেশেও ব্যাক করা লাগতে পারে। আজগুবি টাইপ মেয়েদের সেফটির বিষয়টা। চায়নার মধ্যে বরফ পড়তেছে। আসসালামু আলাইকুম, আই হোপ আপনারা সবাই খুব ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও খুব ভালো আছি। নর্মালি আমি ট্রাভেল রিলেটেড ব্লগ বানাই, বাট আজকের ব্লগের টপিক সম্পূর্ণ আলাদা। কিছুদিন আগে আমি একটা অ্যানাউন্সমেন্ট করছিলাম, যেটাতে বলছি যে আমি বিদেশি উচ্চশিক্ষা নিয়ে একটা ইউটিউবে প্লেলিস্ট বানাবো। আজকের যে ভিডিওটা, এটা হচ্ছে চায়নাতে উচ্চশিক্ষা নিয়ে। আমার একটা ফ্রেন্ড যে কিনা চায়নাতে লাস্ট 6 মান্থ ধরে একটা ইউনিভার্সিটিতে পড়ালেখা করতেছে, আজকের ভিডিওতে সে থাকবে। তাকে আমি চায়না রিলেটেড স্টুডেন্টদের যে আজগুবি কোয়েশ্চেনগুলো থাকে সেগুলো ওরা জিজ্ঞেস করবো, অ্যান্ড তার মুখ থেকে শুনবো যে সে চায়নাতে লাস্ট 6 মান্থে কি এক্সপিরিয়েন্স হয়েছে ওইখানে। আশা করি আজকের ভিডিওটা আপনাদের কাছে খুবই ভালো লাগবে। যারা যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই, তারা ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব মাই চ্যানেল অ্যান্ড ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন। আশা করি আপনাদের কাছে খুবই ভালো লাগবে। সো ভিডিওর শুরুতে আমি আমার ফ্রেন্ডকে বলবো তার পরিচয়টা দিতে, অ্যান্ড বাংলাদেশ থেকে ও কোন ব্যাকগ্রাউন্ডে পড়ালেখা করে আসছে, অ্যান্ড সে কে বাংলাদেশ থেকে IELTS দিয়ে চায়নাতে আসছে সেটা নিয়ে একটু বিস্তারিত বলতে বলবো। এরপরে আমি পর্যায়ক্রমে তাকে অনেকগুলো কোয়েশ্চেন করব। তো প্রথমে আমরা ওর পরিচয়টা জেনে আসি। হ্যালো ফ্রেন্ডস, আমি সাইম। প্রথমে আমি ধন্যবাদ জানিয়ে শুরু করবো এক আপুকে আমাকে কোলাবোরেটিভ ভিডিওতে আমন্ত্রণ করার জন্য। আমি বাংলাদেশের সর্বশেষ লাস্ট ক্লাস 10 পর্যন্ত পড়ছি। আমি মূলত মাদ্রাসায় পড়ছিলাম আর কি। তো আমার সার্টিফিকেট হচ্ছে তা আখিলের SSC লেভেলের। এরপরে আমি চায়নাতে চলে আসি। আর চায়নাতে আসবো বিদায় আমার IELTS নিয়ে একটা টেনশন তো ছিল, কিন্তু আমি বলবো যে আমি পরক্ষণে IELTS ছাড়াই আমি এখানে আসি। সো IELTS দেয়া লাগে নাই। চায়নার জিয়াংশু প্রভিন্সের অন্যতম প্রসিদ্ধ ইয়াংশুতে আছি, যেখানে কিনা আমাদের বাংলাদেশিদের মোস্ট অফ স্টুডেন্ট যারা কিনা চায়না আসতে চায় তাদের একটা ড্রিম সিটি। তো এখানে আমি আসি, গত একটা সেমিস্টার পার করছি আর একটা সেমিস্টার রানিং। তো এই পরিবেশের আওতায় আমার অভিজ্ঞতা কেমন, এগুলো নিয়ে আজকে আলোচনা করবো ইনশাআল্লাহ। তারপর সেকেন্ড কোয়েশ্চেন হচ্ছে, চায়নাতে কি চাইনিজ ল্যাঙ্গুয়েজটা শেখা বাধ্যতামূলক নাকি ইংরেজিতেও কথা বলা যায়? যেমনটা আমি বলেছিলাম যে আমি IELTS ছাড়াই এখানে আসি, তো সেক্ষেত্রে আমি বলবো যদি বাংলাদেশ থেকে কোনো স্টুডেন্ট চায়নাতে আসতে চায়, সেটা হোক ইউনিভার্সিটিতে BSc লেভেলে বা মাস্টার্স লেভেলে বা PhD লেভেলে, আমার মনে হয় না IELTSটা অতটাও বাধ্যতামূলক। কেননা চায়নাতে মূলত মান্দারিন চাইনিজ ল্যাঙ্গুয়েজ ইউজ হয়। এইখানে ইংলিশের গুরুত্ব খুবই কম, মানে খুবই কম। এখানে হাতে গোনা কয়েকজন প্রফেসর ছাড়া বাকি অন্যান্য প্রফেসরদের ইংলিশও অতটা উন্নত না। তো নর্মাল স্টুডেন্টদের সাথেও যদি আপনি ফ্রেন্ডশিপের কথা বলেন বা নর্মাল স্টুডেন্টদের সাথেও যদি আপনি কমিউনিকেশন করতে যান, আউটসাইডের কথা তো বাদই দিলাম, সেক্ষেত্রে আপনার কিছুটা টুকটাক মান্দারিন চাইনিজ বুঝতে হবে বা মান্দারিন চাইনিজ বলতে হবে। তো সেক্ষেত্রে আমি বলবো যে IELTS-এর চেয়ে বেশি ম্যান্ডেটরি হচ্ছে HSK, যেটা কিনা চাইনিজ ল্যাঙ্গুয়েজের উপর বেসড। IELTS-এর ক্ষেত্রে যদি আমি আরেকটু গুরুত্ব নিয়ে বলতে চাই, তাহলে আমি সেই ক্ষেত্রে বলবো যে IELTS এক্সাম ক্র্যাক করার জন্য যদি আপনার পড়াশোনা হয় তাহলে দরকার নাই, IELTS-এর প্রিপারেশনের কোনো প্রয়োজন নাই। আর তবে আমি বলবো ইংলিশটা অনেক 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 বেশি গুরুত্ব দেওয়া দরকার আছে। কারণ চায়নাতে যদিও কমিউনিকেশনের জন্য মান্দারিন ল্যাঙ্গুয়েজ ইউজ হয়, হ্যাঁ, সবার সাথে কথাবার্তা বলার জন্য, সবার সাথে মেশার জন্য মান্দারিন ল্যাঙ্গুয়েজ ইউজ হয়, চাইনিজ ল্যাঙ্গুয়েজ ইউজ হয়, ইংলিশ তেমন একটা ইউজ হয় না। কিন্তু আপনি যে একাডেমিক পড়াশোনাগুলো করবেন, সেটা হোক আপনি চাইনিজ ল্যাঙ্গুয়েজ শিখতেছেন, এখানে যদি আপনি আসলে চাইনিজ ল্যাঙ্গুয়েজও শিখেন, সেটাও আপনি ইংলিশের মাধ্যমে শিখবেন। যেমন কিনা আমরা বাংলাদেশে যদি IELTS করতে যাই, তো IELTS-এর বিষয়গুলো তো আমরা বাংলাতেই বুঝি আগে, তাই না? সো এই বিষয়গুলো এখানে এসে আপনি চাইনিজ ল্যাঙ্গুয়েজটা যে শিখবেন, ইংলিশ ল্যাঙ্গুয়েজের উপর বেসড হয়ে শিখবেন। সো সেক্ষেত্রে আমি বলবো মোটামুটি স্পিকিং অ্যান্ড লিসেনিং, এই দুইটা অন্তত মোটামুটি আপনার পারফেক্ট হওয়া লাগবে ইংলিশে। যদি এক্সাম ক্র্যাক করার জন্য হয় বা পয়েন্ট আনার জন্য হয়, সেক্ষেত্রে প্রিপারেশনের কোনো দরকার নাই। কিন্তু যদি জাস্ট স্কিল ইমপ্রুভের জন্য হয়, তাহলে আপনার জন্য এটা মাস্ট।
শোনা যায় যে চাইনিজ ইউনিভার্সিটির যে প্রফেসর ওরা নাকি খুব স্ট্রিক্ট হয়, আর অ্যাটেন্ডেন্সের ব্যাপারে নাকি ওরা একটু বেশি স্ট্রিক্ট। মানে তুমি কতটা সমস্যার সম্মুখীন হয়েছো এই অ্যাটেন্ডেন্সের ব্যাপার নিয়ে? হ্যাঁ, এই ওপিনিয়নটা একদমই বাস্তব, এটা একদমই সত্য। এইখানে টিচাররা অ্যাটেন্ডেন্স নিয়ে অনেক অনেক স্ট্রিক্ট। এটা নিয়ে আমার ব্যক্তিগতভাবে পার্সোনালি একটা এক্সপিরিয়েন্স আছে। একদম আমি যেদিন এখানে প্রথম দিন আমার ক্লাস স্টার্ট হয়, ঠিক ওই দিন আমার সকালে ঘুম থেকে উঠা, তো আমরা এখানে আসছি সকালে ঘুম থেকে উঠা ক্লাস করতে আসছি, যেটা কিনা আমার আসলে অভ্যস্ত আমি ছিলাম না। আমি সকালে আগেই ঘুম থেকে দিতে উঠতাম, কিন্তু ওই দিন আমি তাড়াতাড়ি করে ঘুম থেকে ওইটা রেডিমেডি হয়ে তারপর গিয়ে ক্লাসে যেমন নতুন নতুন ক্যাম্পাসে আসি, আমি ক্যাম্পাস চিনিও না, ক্লাসরুম চিনি না, যে আমি কোথায় ক্লাস করবো, কোন জায়গায় গিয়ে কোন রুমে ক্লাস করব, আমি এই বিষয়টা জানতাম না। তা আমার ক্লাসরুম খুঁজতে খুঁজতে আমার আনুমানিক 2 থেকে 3 মিনিট লেট হয়ে গেছে যে আমার ক্লাসরুমটা কোন জায়গায়। তো এইটার জন্য আমি প্রথম দিন ওয়ার্নিং খাইছি, এইটাই তোমার যেন ফার্স্ট অ্যান্ড লাস্ট টাইম হয়, তুমি যেন আর কখনো এমন লেট না করো, লেট করলে আমি তোমার পারফরমেন্স স্কোর কমিয়ে দেবো, ব্লা ব্লা ব্লা। সো এই আমি বলবো না, অ্যাটেন্ডেন্সের হিসাবে আসলে এরা অনেক স্ট্রিক্ট। এরপর একটা বড় যে কোয়েশ্চেন সেটা হচ্ছে, আমরা যারা স্টুডেন্ট হিসেবে চায়নাতে যাই ওইখানকার পার্ট টাইম কাজের সুযোগ সুবিধা কেমন, অ্যান্ড পার্ট টাইম কাজের সাথে সাথে বাসা ভাড়াগুলা কেমন? এখানে পার্ট টাইম জব করাই যায় না বলতে গেলে, হ্যাঁ করা যায় কিন্তু সেটা ইলিগাল, সরকারিভাবে ওইটার কোনো অনুমোদন নাই, যার ফলে দেখা গেছে আপনি চাইলে পার্ট টাইম জব করতে পারবেন। আমাদের সিনিয়র কয়েকজন করেও, কিন্তু যদি এই বিষয়গুলো সামনে আসে তাহলে ওদেরকে জরিমানা দিতে হইব, যে এই টাকা ইনকাম করছে ওই টাকা তো ফেরত দেওয়া লাগবে, এই সাথে জরিমানা দিয়ে দিতে হইব। এমনকি এমনও হইতে পারে ওদের দেশেও ব্যাক করা লাগতে পারে, এটা নিয়ে কোনো গ্যারান্টি নেই। তবে যেই টাকা ইনকাম করছে এটাও ফেরত দেওয়া লাগবো এবং জরিমানাও দেওয়া লাগবো, এইটা গ্যারান্টিড, এটা মাস্ট। তার পাশাপাশি যদি বাসা ভাড়ার কথা বলি, এখানে আসলে বাসা ভাড়া নিয়ে থাকার কোনো প্রয়োজনই বোধ হয় না কারণ ফ্রিতে ডর্ম পাচ্ছি, ডর্ম ফি একদম ফ্রি, ডর্মের জন্য কোনো টাকা লাগতেছে না। তো অযথাই কেন বাসা ভাড়া নিয়ে আবার টেনশন করবো। তারপরে কেউ কেউ বাসা ভাড়া নিয়ে থাকে বলে আমার জানা আছে, তবে ওদের ক্ষেত্রে বাসা ভাড়াটা খুবই কম, কারো 1000 ইউয়ান, কারো 800 ইউয়ান, কারো আরও একটু কম বেশি। তো সেক্ষেত্রে আমি বলব না, বাসা ভাড়া নেওয়া অতটাও বেশি না। 1000 ইউয়ান বাংলা টাকায় মাত্র 17,000। বাকিটা আপনারা ধারণা করে নিয়ে যেতে পারেন কেমন হইতে পারে। তবে হ্যাঁ, এখানের ফেসিলিটিস অনেক বেটার। তারপর অনেক স্টুডেন্ট জিজ্ঞেস করে যে চায়নাতে টিউশন ফিস কেমন, মানে এভারেজ একটা ইউনিভার্সিটিতে পড়তে গেলে চায়নাতে টিউশন ফিস কেমন লাগতে পারে? মোটামুটি 100% স্টুডেন্টেরই 100% স্কলারশিপ। হ্যাঁ, মানে সবাই 100% স্কলারশিপ নিয়ে তারপরে এখানে আসছে, কেউই কি বলে এটাকে টিউশন ফি পে করে না। বা চায়নাতে মূলত ইন্টারন্যাশনাল স্টুডেন্টদের জন্য স্কলারশিপ নিয়ে যারা আসে ওদের কখনোই টিউশন ফি পে করতে হয় না, টিউশন ফি সম্পূর্ণ ফ্রি থাকে। সমস্ত ভার্সিটিতে যদি আপনি স্কলারশিপ নিয়ে আসেন, সমস্ত ভার্সিটিতে স্কলারশিপ ফ্রি। এটার রিকোয়ারমেন্টস একদম ন্যূনতমটা হচ্ছে কি 65% মার্কস আর 95% অ্যাটেন্ডেন্স। শুধুমাত্র অ্যাটেন্ডেন্স আর যদি ক্লাসের হোমওয়ার্কগুলো ঠিকমতো করে যায় না, এগুলো এনাফ। কারণ ক্লাসের হোমওয়ার্কগুলো করে গেলে এখানে যে লাউসিরা আছে, লাউসি বলতে আমরা টিচারকে লাউসি বলি, তো ওরা নিজেরাই চাইলে আপনাকে 60-65 দেওয়া দিতে পারে। সো ওদের সাথে একটু কি বলে কানেকশন আর হোমওয়ার্ক, অ্যাটেন্ডেন্স, কানেকশন অত বেশি ম্যাটার করে না, কিন্তু হোমওয়ার্ক অ্যাটেন্ডেন্স বেশি ম্যাটার করে। হোমওয়ার্ক আর অ্যাটেন্ডেন্স যদি আপনার ঠিক থাকে, আপনার স্কলারশিপ আজীবন কোনো সমস্যা হইব না। সো টিউশন ফি নিয়ে এখানে বিন্দু পরিমাণ কোনো টেনশন নেই কারো। আমরা সবাই জানি যে চায়নাতে সোশ্যাল মিডিয়া, যে ফেসবুক, ইনস্টাগ্রাম, টুইটার, এগুলো নাকি সবই ব্যান। মানে এটা নিয়ে তোমার কেমন ফিল হয়? তোমরা নাকি সবাই উইচ্যাট, তারপর হচ্ছে আলিপে, এরকম নাকি কেমন অদ্ভুত টাইপের অ্যাপস ট্যাপস ইউজ করো, মানে তোমার কতটা সমস্যার সম্মুখীন হয়েছে এটার কারণে? কারণ বাংলাদেশে তো যোগাযোগ করতে হয়, হোয়াটসঅ্যাপ ছাড়া কিভাবে যোগাযোগ করো? চায়নার সোশ্যাল মিডিয়ার যে ব্যাপারটা, এখানে ফেসবুক, ইনস্টা, ইউটিউব, ম্যাক্সিমাম যে ইন্টারন্যাশনাল যে সোশ্যাল মিডিয়াগুলো আছে এগুলো এখানে ব্যান। আর
এইখানে প্রত্যেকটার অল্টারনেটিভ আছে, তবে সবচেয়ে মোস্ট পপুলার কয়েকটার মধ্যে যদি আমি বলি উইচ্যাট, ইউকিউ, বিলি, আলিপে, এই সমস্ত বিষয়গুলো হচ্ছে অল্টারনেটিভ। আর এখানে যদি আমি পার্সোনাল এক্সপিরিয়েন্স থেকে বলি, আমি জানি না ওরা সফটওয়্যারের মধ্যে কোনো গড়বড় করে না হার্ডওয়্যারের মধ্যে। আমাদের বাংলাদেশে এক একজনের 40,000 50,000 টাকার ফোন কিনে আনছি, কিন্তু এইখানে সফটওয়্যারগুলো কুলাইতে পারতেছে না, এতটা টাফ। অথচ এইখানে বাংলাদেশের দামেই 10,000 12,000 টাকার ফোন কিনে নিলেও দেখা গেছে অনেক হাই পারফরমেন্সে। কেমন হয় আমি এই জিনিসটা জানি না, এই সোশ্যাল মিডিয়ার সাথে এই জিনিসটা আসে বেঁধে আমি এটা তাই না আনলাম। তো এটা একটা অবাক করার বিষয় ছিল। এক্সপিরিয়েন্সের ক্ষেত্রে যদি বলি, আমরা যেহেতু অভ্যস্ত, আমাদের এইটার মধ্যে একটা এডিকশান আছে, বিধায় আমাদের এই জিনিসটা আমাদের মধ্যে একটু অকওয়ার্ড হয়তো প্রথম দিকে। পরবর্তীতে আমরা ভিপিএন ইউজ করে চালাইতে অভ্যস্ত হয়ে গেছে। এখন আমাদের ফোনে 24 ঘন্টা ভিপিএন চালু থাকে, আর ভিপিএনের যে স্প্লিট কানেকশন দেওয়া আছে, তো যখন আমরা চাইনিজ অ্যাপগুলো ইউজ করি ভিপিএন কানেকশন ওইখানে থাকে না, আর ইন্টারন্যাশনাল অ্যাপগুলো ইউজ করি ওইখানে ভিপিএন কানেকশন থাকে। এখন আর তেমন একটা অসুবিধা মনে হয় না। তবে প্রথম দিকে এটা অনেক হ্যাসেল করতে হয়েছে। হ্যাসেল বলতে প্রথম দিকে ভালো ভিপিএনের ব্যাপারে জানা ছিল না, তো বিভিন্ন ধরনের ভিপিএন ট্রাই করতে হয়েছে। তো পরবর্তীতে আস্তে আস্তে বড় ভাইদের মাধ্যমে ভিপিএনের ব্যাপারে জানি যে কোনটা বেটার কোনটা বেস্ট, এই সমস্ত বিষয়ে এক্সপিরিয়েন্স করতে করতে এখন সব কিছু নর্মাল। যে বড় একটা কোয়েশ্চেন সেটা হচ্ছে চাইনিজ এডুকেশন সিস্টেম আর বাংলাদেশের এডুকেশন সিস্টেমের মধ্যে তুমি মানে মেজর কোনো পার্থক্য দেখছো? মানে যদি দেখে থাকো সেটা একটু প্লিজ এক্সপ্লেন করবা। এটা নিয়ে যদি আমি বলতে চাই, তো বাংলাদেশের এডুকেশন সিস্টেম আর চাইনিজ এডুকেশন সিস্টেমের মধ্যে আমি অনেক তফাৎ দেখতে পাইছি। যেমন প্রথম তফাৎ ছিল, বাংলাদেশে আমরা থিওরি পড়া যাই, প্র্যাকটিক্যালি আমাদের কোনো খবর থাকে না। এইখানে থিওরি 2টা পড়া 5টা প্র্যাকটিক্যাল দেখানো লাগে, 5টা প্র্যাকটিক্যাল করা লাগে। সো এখানে আমি বলবো যে এই জিনিসটার মধ্যে অনেক ডিফারেন্স আছে, আর এটার কারণে আমাদের প্রোডাক্টিভিটি অনেক বেশি বুস্ট হয়। আর বিশেষ করে আমি বলবো যে আমাদের থিঙ্কিং ক্যাপাবিলিটি অনেক বেশি বুস্ট হয়। তো আমার কাছে এই জিনিসটা ভালো লাগছে। চাইনিজ কোন কালচারটা একটু বেশি অদ্ভুত, যেটা মানায় নিতে সবচেয়ে বেশি কঠিন? এরকম কোনো অদ্ভুত কোনো সমস্যার সম্মুখীন হয়ে থাকলে অথবা এরকম কোনো কিছু ফেস করে থাকলে অবশ্যই মেনশন করবা প্লিজ। আমি চাইনিজ কালচারের ক্ষেত্রে যদি বলতে যাই, তাহলে এই জিনিসটা আমার কাছে আসলে একটু অদ্ভুত লাগে। ওরা আসলে আমরা যতদূর জানি বা আমাদের সামনে যতটুকু প্রেটেন্ড করা হয় বা ওদেরকে আমরা যা যেই এরকম হিসাবে চিনি, ওরা বিধর্মী, ওরা কোনো প্রকার কোনো ধর্মী মানে না। আমরা যদি বলি যে নাস্তিকতাদের মধ্যে হয়তো একটা মতবাদ আছে যে না আমি নাস্তিক, আমি কোনো গড মানি না, কোনো না। ওরা ডিরেক্ট একদম আমরা কোনো ধর্ম বুঝি না, বা এই কাজ করবো তো ফল পাবো, কাহিনী খতম, শেষ। কিন্তু অদ্ভুত যে বিষয়টা এখানে হচ্ছে, ওরা আবার দেখি ড্রাগন, তারপরে এমন ধরনের কিছু স্পেশিস যেটা কিনা বাস্তবে এক্সিস্টই করে না, এমন ধরনের কিছু স্পেশিস ওরা গডের মতো মনে করে বসে অনেকটা, বা গডের মতো অনেকটা মানে যেটা কিনা দেখা গেছে ব্রিড বলতে পারেন অনেকটা, যে কচ্ছপ আর ড্রাগনের ব্রিড, অথবা দেখা গেছে কচ্ছপ আর কুকুরের ব্রিড, এমন ধরনের আজগুবি টাইপ। এই কালচারটা আমার কাছে খুবই আশ্চর্য লাগে, খুবই বিপজ্জনক একটা টাইপ। কেমনে বিশ্বাস করে আল্লাহই জানে। অ্যাজ এ ইন্টারন্যাশনাল স্টুডেন্ট চায়নাতে তোমার নিজেকে কতটা সেফ মনে হয়? আর যদি কোনো একটা মেয়ে বাংলাদেশ থেকে অথবা ইন্ডিয়া পাকিস্তান যে কোনো একটা দেশ থেকে চায়নাতে গিয়ে পড়ালেখা করতে চায়, একটা মেয়ের জন্য চায়না কতটা সেফ, এই সম্পর্কে তোমার এক্সপিরিয়েন্স বলবা প্লিজ। অ্যাজ এ ইন্টারন্যাশনাল স্টুডেন্ট হিসেবে আমি বলবো আমি এখানে টোটালি সেফ মনে করি। এখানে বিন্দু পরিমাণ কোনো টেনশন নেই, আর কোনো প্রকার কোনো কিছু নিয়ে হ্যাসেল করা লাগে না। সবচেয়ে বেশি ইস্যু তো যাতায়াতে বা চলাফেরায়, লেনদেনে, এইসবের মধ্যেই হয়। আর এই সব কিছুই মোবাইলের মাধ্যমে এখানে ম্যানেজ হয়ে যায়। কিছুক্ষণ আগেই তো আপনি যে আলিপের কথা বললেন, ওই আলিপে থেকে অথবা উইচ্যাট থেকে, উভয়টা থেকেই এই সব কিছু ম্যানেজ করা যায়। এক একটা অ্যাপের ভিতরে মিনি প্রোগ্রামের অভাব নেই। সো এগুলোর মাধ্যমে সব কিছু এখানে ম্যানেজ হয়। টাকা পয়সা নিয়ে কোনো নাই, কারণ আমরা চাইনিজতে আমি আসি 1 বছরের কাছাকাছি হইতেছে, আমি এখনও চাইনিজ কারেন্সি ঠিক মতো চিনি না, কারণ সবসময় অনলাইন ব্যাংকিং হয়। আর এরপর যদি বলি মেয়েদের সেফটির বিষয়টা, আমি এখানে বলবো আমার কিছু ফ্রেন্ডস যারা বাংলাদেশ থেকে আসছে, আমার সাথেই আসছিল, একই ফ্লাইটে আমরা আসছি,
ওদের কাছ থেকে আমি আদৌ এমন ধরনের কোনো কমপ্লেন বা এমন ধরনের কোনো শুনি নাই যে এমন কোনো কিছু এখানে ফিল হয়েছে ওদের, এমন কোনো কিছু আমি আদৌ শুনি নাই। তো আমি বলবো এটা বাংলাদেশের তুলনায় অন্তত শতগুণ না বরং হাজার গুণ সেফ বলবো আমি মেয়েদের ক্ষেত্রেও। আর আমাদের ক্ষেত্রে তো তেমন কোনো টেনশন থাকেই না। আমাদের টেনশন যে টাকা পয়সা নেওয়া বা লেনদেন বা চলাফেরায় বিভিন্ন ধরনের যে ইস্যুগুলো থাকে, ম্যাক্সিমাম ইস্যু এখানে অলরেডি সলভ। আর প্রত্যেকটা জায়গায় এমনভাবে সেফটি, আমি বলবো শুধুমাত্র বেডরুম আর বাথরুম ছাড়া প্রত্যেকটা জায়গায় আপনি সিসি ক্যামেরা দেখতে পাবেন। এই যে এমনকি আমি এখানে যেখানে বসে আছি, আমার ডানে বামে পিছনে সামনে অনেক যে কোনো জায়গায় লক্ষ্য করলেই দেখা যাবে যে এইখানেও সিসি ক্যামেরা দেওয়া আছে। যদিও এটা পার্ক হিসাবে বানানো, কিন্তু তারপরেও যেমনটা ক্যামেরাম্যানের পিছনেই একটা সিসি ক্যামেরা আমি দেখতে পাচ্ছি। প্রত্যেকটা জায়গায় এরকম এতটা সেফ, শুধুমাত্র বাথরুম আর বেডরুমটা ছাড়াই সব জায়গায় নজরদারিতে আছে অল টাইম। অ্যান্ড লাস্ট কোয়েশ্চেন, চাইনিজ ওয়েদার কেমন? এরপর হচ্ছে তুমি যখন কোনো একটা চাইনিজ ফ্রেন্ডকে বাংলাদেশ সম্পর্কে বলো, তারা কি বাংলাদেশ চিনে? মানে তারা কি জানতে চায় বাংলাদেশ সম্পর্কে? চাইনিজ ওয়েদার নিয়ে যদি বলতে চাই, এইটা নিয়ে আপনাকে অনেকটা হ্যাসেল ফেস করতে হবে। কারণ আমি আজকে যদি বলি যে চাইনার ওয়েদার অনেক গরম, তাহলে আপনি এসে দেখবেন যে চায়নার মধ্যে বরফ পড়তেছে। আমি যদি আজকে বলি যে চায়নার ওয়েদারের মধ্যে বরফ আর বরফ, আপনি কালকে এসে দেখবেন এখানে শুধু রোদ, ঠেড়া ভরা রোদ। তো মেন বিষয়টা হচ্ছে কি, এখানের বিরাট বড় চাইনিজ এরিয়া, তো দেখা গেছে এতটুকু এরিয়াতে বরফ পড়ে আর এতটুকু এরিয়াতে অনেক বেশি গরম পড়ে। মাঝের একটা এরিয়াতে 1 বছর বরফ হয় আর 1 বছর বরফ পড়ে না, মানে 1 বছর স্নোফল হয় আর 1 বছর স্নোফল হয় না। এরকম একটা ওয়েদার এখানে। আমি যে জায়গাতে এখন আছি, এখানেও এই মধ্যবর্তী অবস্থা। এখানে কোনো বছরে স্নোফল হয়, কোনো বছর হয় না। এখানের ওয়েদারটা সিটি ভেদে ডিফারেন্স, যেমন উত্তর দিকে একরকম আর দক্ষিণ দিকে আরেক রকম। আর আমি আছি মিডেলে হচ্ছে অনেকটা মিক্সচার একটা টাইপ। এরপর যদি আমি বলি যে বাংলাদেশ হিসাবে, আমি চাইনিজ ফ্রেন্ডদেরকে যদি বাংলাদেশের ব্যাপারে বলি, ওরা বাংলাদেশ চিনে কিনা। এখানে আরেকটা মজার বিষয় হচ্ছে কি, ওরা নিজেদের চায়নাকে ওরা চীন বলে না। ওরা প্রত্যেকটা দেশের ওদের চাইনিজ মানে মান্দারিন চাইনিজের মধ্যে আরেকটা নাম দেওয়া আছে। যেমন আমরা মিশরের ক্ষেত্রে যদি বলি, ইজিপ্ট আর মিশর আলাদা আলাদা নাম, ঠিক চাইনিজ ওরাও এই ধরনের আকাম কুকামগুলো কইরা রাখছে। আমাদের বাংলাদেশের নাম ওরা আর বাংলাদেশ রাখে নাই, চাইনিজের নাম ওরা আর চায়না রাখে নাই, কোরিয়ার নাম ওরা আর কোরিয়া রাখে নাই। অ্যাটলিস্ট আমি বলবো যে ওরা আমেরিকা, সৌদি, কোনো দেশের নামের সাথে কোনো দেশের ওদের প্রোনাউন্সিয়েশনের সাথে মিল নাই। যেমন আমাদের বাংলাদেশের হিসাবে আমরা যদি বলি বাংলাদেশ, কেউ চেনে না বা চিনবেও না। ওরা কি হিসাবে চেনে? ওরা চেনে মঞ্জালা গোয়া। চায়না হিসাবে, চায়নাকে ওরা কি হিসাবে চেনে? চায়নাকে ওরা চেনে জুংগোয়া। ইউএসের যদি কথা বলি মেই গোয়া। মানে একটা মজার একটা বিষয়। এখানে প্রথম এই জিনিসটা আমি বুঝতাম না বা জানতাম না। প্রথম এই জিনিসটা নিয়ে যখন আমি শুনতে পাই, তখন আমি বোকা হয়ে গেলাম। আরে ভাই, দেশের নাম চেঞ্জ করার কি দরকার ছিল? একটা কি দেশের নাম ওরা মুখে নিতে জানে না। যাক, সেই ক্ষেত্রে আর বেশি না বলি, এটা ওদের ব্যক্তিগত কি বলে এটাকে, মুখের ভাষা। তবে আমি এটা বলবো যে হ্যাঁ, ওরা বাংলাদেশ হিসেবে মোটামুটি ভালো ধারণা রাখে। এমনকি বাংলাদেশের ট্রেড সম্পর্কে, ট্রেড সম্পর্কে বা বিজনেস, এমনকি বাংলাদেশের এগ্রিকালচারাল সম্পর্কে ওদের ধারণা যথেষ্ট ভালো। তো আশা করি আজকের ভিডিওটা আপনাদের কাছে খুবই ভালো লাগছে। আপনাদের যদি আরও কোনো কোয়েশ্চেন থাকে চাইনিজ এডুকেশন সম্পর্কে, অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমরা ট্রাই করব কমেন্টের উত্তর দিতে। যদি কমেন্টের পরিমাণ হিউজ হয়, তাহলে আমরা ট্রাই করব আরেকটা ভিডিও বানাইতে। যারা এখনও সাবস্ক্রাইব করেন নাই, তারা ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব মি। দেখা হবে অন্য কোনো আরেকটা ভিডিওতে। সে পর্যন্ত আপনারা সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।